আচ্ছা মা, তোমাকে একটা কথা বলি। আচ্ছা, কিছু মনে করো না। আমার একটা অনুরোধ রাখবে? কী কথা বলবি বাবা? বল না। আমাকে তোর অনুরোধ করতে হবে? আমাকে তো এমনি বলতে পারোস। আমি আর কি মনে করব? বল বাবা, কি বলবি? তোমার বৌমা বলছিল তোমার তো বয়স হয়েছে, এখন তো তোমার শরীরটাও একটু বিশ্রামের প্রয়োজন। আর এই বাড়ি তো খুব একটা ভালো না, ছোট্ট ঘপছি। তোমার কাশিটাও বেড়ে গেছে, আরও ডায়াবেটিসও তো আছেই, হার্টের সমস্যা, আরও কত কিছু। আরে বাবা, মনে হয় আর বেশি দিন। আহা মা, থামো তো। কি বলছো এসব? এসব কিছু না। আচ্ছা, আমাকে তাহলে গ্রামের বাড়িতে। আরে না না মা, ওই যে বৃদ্ধাশ্রম আছে, ওইখানে স্পেশাল বেঞ্চ ভর্তি করলে কেমন হয়? এইটাই বলেছিল তোমার বৌমা। ওখানে অনেক লোক থাকে তোমার মতোই। তাদের সাথে গল্প করতে করতে তোমার দিনটা কেটে যাবে। তোমার অনেক ভালো লাগবে। আমি ব্যবসায় দৌড়াচ্ছি, তোমার বৌমা অফিসে, আর মিঠু তো সারাদিন স্কুলে। ওখানে তুমি আরামেই থাকবে মা। এটাই আমার ওইখানে তুমি আরামে থাকবে মা। এটাই আমার আমার অনুরোধ ছিল। আশা করি তুমি বুঝতে পেরেছো। আচ্ছা মা, কালকে বিকেলে কিন্তু তাহলে ওইখানে যেতে হবে। তোমার ব্যাগ স্যাগ গুছিয়ে নিও। ছেলে মাকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিল। জেমে আটকে তুই মা ছেলে বসে আছে। পরের নীরবতা ভাঙল মা। আচ্ছা বাবা, আমাকে দেখতে তুই যাবি তো ওইখানে? আচ্ছা, পারলে আমাকে একটা ফোন কিনে দিস। মা, তুমি ফোন দিয়ে কি করবে? ওখানে ফোন আছে তো। কিছুক্ষণ পর একটা বাড়ির সামনে এসে গাড়িটা থামলো। বেশ কিছুক্ষণ নীরব থেকে এবার ছেলে বলে উঠল। নামো মা, এটাই তো তোমার বৃদ্ধাশ্রম। বলেছিলাম না তোমার পছন্দ হবে। তোমার জন্য দোতলার দক্ষিণের ঘরটা বুকিং দিয়ে রেখেছি। হ্যাপি হ্যাপি বার্থডে বার্থডে টু টু ইউ, ইউ। হ্যাপি হ্যাপি বার্থডে টু বার্থডে ইউ। ডিয়ার মা। এবার তুমি আরামে থাকবে এই বাড়িতে মা। তুই না, এমন কেউ করে? কান্না ভেজা চোখ নিয়ে জোরে জোরে মাথা নাড়াচ্ছে। আনন্দে কথাই আর বলতে পারছিল না মা। আয়োজন শেষে সবাই ঘুমাতে যাবে। এমন সময় পেছন থেকে ছেলেকে ডাক দেই। হাতের ব্যাগটা আধিপত্য খুঁজে একটা কৌটো বের করে ছেলের হাতে ধরিয়ে দিল। নে, এটা আর দরকার হবে না। চিন্তা করছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিনই খেয়ে নিব। দূর মা, কি যে বলো! এটাতে তো আমি কাল রাতেই পাল্টে তোমার জন্য ক্যালসিয়ামের ওষুধ ভরিয়ে রেখেছি। তুমি ঘুমাতে যাও মা। আচ্ছা ঠিক আছে, আমি ঘুমাতে যাচ্ছি। আজকে কিন্তু আমার পুরো ঘুম হবে। ঘুমের ওষুধও খেতে হবে না। আজকে মনে হচ্ছে আমার ছেলেটাকে আমি মানুষ করতে পেরেছি। আজ ঘুমটা এমনি এসে যাবে। আচ্ছা ঠিক আছে মা, তাহলে তুমি এখন শুতে যাও। এখন আরামে গিয়ে শুয়ে পড়ো। গুড নাইট মা। এই রূপালি, রূপালি, এই আমার কলিজার টুকরা রূপালি, এদিকে এসো তো একটু। একটু দরকার আছে তোমার সাথে। আসো না বাড়িয়ে। কোথায় গেছো রূপালি? কি হয়েছে? এত ডাকাডাকি করে থাকতে পারছি না তোমার ডাকার জন্য। তাড়াতাড়ি বলো, কি হয়েছে? এত মরে যাচ্ছ কেন? ও জান, তুমি কোথায় হারিয়ে যাও? আমার চোখের সামনে সামনে তো থাকতে পারো। তুমি জানো না আমি তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। তাড়াতাড়ি তুমি এদিকে এসো তো। তোমার সাথে একটি জরুরি কথা আছে। আসো, বসো। এত মিষ্টি মিষ্টি কথা বলছো কেন? আমি তো তোমার বুদ্ধি সব জানি। কি হয়েছে সেই কাজের কথা বলো তাড়াতাড়ি। এইসব নাটকবাজি আমার সাথে করতে হবে না। আরে জান, রাগ করো কেন? আসো না, এদিকে একটু বসো। তোমার সাথে ভালো মন্দ কথা বলতে তো আমার ইচ্ছে যায়। তুমি এমন রাগ দেখাও, আমার তো ভয় লেগে যায়। কি হয়েছে জান? বসো। ওরে বাবা, দেখো বুড়ার কথা। তার মিষ্টি মিষ্টি কথাতে আমি গলে যাব? ভেবেছোটা কি আমি তোমার মিষ্টি মিষ্টি কথাতে গলবো না? এখন তোমার বুদ্ধির কথাটা বলো তো। কেন এত মিষ্টি মিষ্টি কথা বলছো? আরে জান, তুমি রাগ কেন করছো? আসো তো এখানে, একটু বসো, মাথা ঠান্ডা করো। আমি তোমার সাথে কোনো নাটকবাজি করছি না তো।
আমি তোমার সাথে একটু ভালো মন্দ কথা বলবো, তাই আর কি। তোমার আবার ভালোবাসার কথা? আজ তোরে তো জীবনে কখনো কোনোদিন ভালোবাসার কথা বলনি। আজকে কি করে মনে হলো তোমার ভালোবাসার কথা বলতে? আমার সাথে নাটকবাজি শুরু করছো বুড়া। ও জান, অনেক দিন হয়েছে তোমার জাদুর হাতের চা খাওয়া হয়নি। আমাকে আজকে 1 কাপ চা খাওয়াবে? আজকে আমার খুব চা খেতে ইচ্ছে করছে। আজকে একটু আমার জানের হাতের চা খাবো, তাই আর কি ডাক্তারটা কি করছি। তুমি যদি কিছু মনে না করো, আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে এসে তো। যাও আমার মিষ্টি জান, যাও। ও, তোমার এই বুদ্ধি? আমি তো জানি তোমার নাটক। শালার বুড়ো, তোমার নাটকবাজি আমি জানি না। আমাকে দিয়ে কাজ করানোর জন্য তোমার যে নতুন নতুন বুদ্ধি বের হচ্ছে, একদম বুদ্ধিটা বের করে ফেলবো তোমার। জান, এমন কেন করছো? যাও না, অনেক দিন হয়েছে চা খাওয়া হয়নি। তোমার হাতের একটু চা খাবো, তাই বললাম। তুমি আমার কথাটাই শোনো না, যাও না জান। এই বুড়োটা আমার জীবনটাই নষ্ট করে দিয়েছে। সারাদিন শুধু আমি কাজই কাজ করি। আমার জানটা কি এখনো আছে? এই বুড়োটা সারাদিন নতুন নতুন আবদার করব, কত আমি কাজ করব। ও জান, ওই যে দেখো, দোকানে কত সুন্দর সুন্দর ফুল। আমাকে একটা কিনে দাও তো, ঘরে সাজিয়ে রাখবো। অনেক সুন্দর সুন্দর ফুল। এই যে শুরু হয়ে গেছে বুড়ির নাটক। আমার কাছে কি টাকা পয়সা আছে তোকে যে কিনে দিব এত কিছু? আমার কাছে কিন্তু টাকা পয়সা নাই। তোকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি, বাস ঘুরবো আর চলে যাব বাড়িতে। একটা ছোট্ট আবদার করলাম, এটাও পুরো করলে না তুমি? বাড়িতে যাও, আর তোমাকে আর কিছু করে খাওয়াবো না। আমাকে একটা। আচ্ছা আচ্ছা, এত নাটক করতে হবে না। চল, তোকে একটা কিনে দেই, না হলে তো তোর মুখটা ফুলিয়ে বসে থাকবি। তোর জ্বালা আর ভালো লাগে না। তোর সাথে আমার যতই ঝগড়া হোক, কিন্তু তুই যখন মুখটা ফুলিয়ে দিস না, আমার তো কলিজাটা চুরিয়ে যায়। আমার কিন্তু খুব খারাপ লাগে তখন। তাই তোর আবদারগুলো পুরো করি। চল এখন তাড়াতাড়ি যাই। গরিব ঘরের একটি সহজ সরল মেয়ের নাম ছিল স্বাতী। বাবা মার একমাত্র সন্তান হলো স্বাতী। অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে মেয়েটিকে তার বাবা মা পড়াশোনা করাচ্ছেন। মেয়েটি লেখাপড়ায় ও ফার্স্ট, অনেক মেধাবী একটি ছাত্রী। জিপিএ 5 নিয়ে ঢাকার একটি ভালো কলেজে ভর্তি হয়েছেন। এখানে হোস্টেল থেকেই পড়াশোনা করছে। মেয়েটি অনেক স্বপ্ন দেখত, অনেক লেখাপড়া করে ভালো একটা জব করবে, বাবা মাকে নিয়ে একটু ভালোভাবে বাঁচবে, এই স্বপ্ন নিয়ে ঢাকাতে আসে। সাথী অনেক মন দিয়ে লেখাপড়া করে যাচ্ছিল। কয়েক মাস পর কলেজের একটি ছেলে সাথীকে প্রপোজ করলো। ছেলেটির নাম ছিল বাবর। ভীষণ ভালো ছেলে। তারপরও সাথী প্রপোজটা গ্রহণ করেনি। সাথী বাবরকে বলল, তোমাকে ফিরিয়ে দিচ্ছি না, যদি অপেক্ষা করতে পারো তাহলে ঠিক আছে। বাবর বলল, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো। এইভাবে দিন, মাস গিয়ে বছর গেল। এখন সাথী ফাইনাল ইয়ারে। 2 মাস পর তার ফাইনাল পরীক্ষা। সাথীর এক বান্ধবীর বিয়ে। সাথীকে অনেক মিনতি করে যাওয়ার জন্য রাজি করেছে। এখন সাথী ভাবছে বড়লোক বান্ধবীর বিয়েতে একটু ভালো করে পার্লারে সাজগোজ করে যেতে হবে। কিন্তু টাকা পাবে কই? সে বাবরকে গিয়ে বলল, আমাকে 1000 টাকা ধার দিতে পারবে? মাস শেষে দিয়ে দিব। বাবর বলল, আচ্ছা দিব। পরের দিন সাথী চলে গেল একটি পার্লারে, তারপর আরেকটা বান্ধবীকে নিয়ে। জীবনের প্রথম গেছে সেই পার্লারে সাজতে। আর সেই পার্লারের মেয়েটা ছিল একটা খারাপ মেয়ে। টাকাওয়ালা ছেলেদের সাথে মেয়েটির হাত ছিল। সে সুন্দর সুন্দর মেয়েদেরকে ফাঁদে ফেলে ওই পয়সাওয়ালার কাছে পাঠিয়ে দিত। সাথী তার ফাঁদে পড়ে গেল। সাথীকে বলল, আপু, আপনি উপরের রুমে চলে যান, স্পেশাল সাজ দেওয়া হয়, আর এইখানে সিটও খালি নেই। সে চলে গেল উপরের রুমে। আর যেতেই রুমের ভিতরটা 3টি ছেলে ছিল। দুজনের সাথীর মুখ কাপড় দিয়ে বেঁধে দিল। এক ছেলে গিয়ে
দরজাটা লাগিয়ে দিল। দুইজনের সাথীকে ধরে রাখলো। এক ছেলে তাকে ধর্ষণ করলো। এইভাবে 2 দিন তাকে ধর্ষণ করা হয়। সাথীর বান্ধবী পার্লারের মেয়েটিকে বলল, আমার বান্ধবী কই? সে বলল, তোমার বান্ধবী তো অনেক আগেই চলে গেছে। তারপর সেও চলে গেল। ওরা সাথীকে 2 দিন রেপ করে ছাড়ল। মেয়েটিকে তখন আধামরা কি করবে? মেয়েটি কি আর করবে? গিয়ে তার বান্ধবীকে সব কথা খুলে বলল। সাথীর বান্ধবী সাথীকে নিয়ে থানায় যায়। ওইখানে গিয়ে মামলা করে। তারপর সাথীকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সত্য তাকে রেপ করা হয়েছে কি না তা পরীক্ষা করার জন্য। কিন্তু ডাক্তার টাকা খেয়ে ফুল রিপোর্ট দিল, আর পুলিশ ঘুষ খেয়ে কোর্টে মিথ্যা সাক্ষী দিল। ভালো মেয়েটাকে চরিত্রহীন বানিয়ে দিল। পরের দিন মেয়েটির ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয়। গ্রামের মানুষেরা এই ভিডিওটি দেখার পর মেয়েটির মা বাবাকে অনেক অপমান করেছে আর বলেছে, তোমরা শহরে পড়ালেখার নামে মেয়েটিকে দিয়ে খারাপ কাজ করাচ্ছ। সিসি গ্রামের লোকেরা অনেক অপমান করেছে। সাথীর বাবা মা অপমান সহ্য করতে না পেরে বিষ খেয়ে সুসাইড করলো। আর এই কথা যখন সাথীর কানে যায়, সাথীও গলায় দড়ি দিয়ে সেও সুসাইড করে। সাথীর মারা যাওয়ার পর বাবারও পাগল হয়ে যায়। শোকের মুহূর্তে 4টা জীবন ধ্বংস হয়ে যায়। রিমি, ওর এত দুপুর হয়ে যাচ্ছে। উঠ, উঠে খেয়ে নে, তোর জন্য খাবার বানিয়েছি। এত সকাল সকাল ডাকাডাকি করছো কেন দিদা? দেখছো না আমি ঘুমাচ্ছিলাম, তুমি আমার ঘুমটা নষ্ট করে দিলে। এখনো কি সকাল বসে আছে? বেলটা তো মাথায় উঠে গিয়েছে। খাবার বানিয়ে তাকে ডাকাডাকি করছি, তাও তার ওঠার সময় হয় না। এমন ভাব দেখাচ্ছ যেন আমার জন্য কত শাহী পোলাও বানিয়েছো। আমার খেতে তো হবে। ওই যে আলুর ভর্তা খেতে খেতে এখন আর আমার গলা দিয়ে যায় না। অন্যর বাড়ির থেকে চাই খুঁজে আনি, আর কি তোকে দিব বলতো? এসব দিয়েই তো খেতে হবে আমাদের। আমরা গরিব মানুষ, আমাদের খাতে কি টাকা পয়সা আছে যে আমি তোকে ভালো মন্দ খেতে দিব? ওইসব আমি জানি না, আমি খাবো না, তুমি খেয়ে নাও। অনেক ছোটকালেই রিমি তার মা বাবাকে হারায়। তখন থেকেই সে দিদার সাথে থাকতো। তার দিদা অন্যের বাড়িতে খোঁজে মাগিয়ে এনে ওকে খাওয়াতো। কিন্তু ও তার দিদার কষ্টগুলো বুঝতেই পারতো না। ও প্রতিদিন আবদার করতো ভালো ভালো খাবারের। কিন্তু বুড়ো মানুষ, ও কোথায় থেকে তার জন্য ভালো ভালো খাবার নিয়ে আসবে? প্রতিদিনের মতো আজকেও রিমার দিদা অন্যের বাড়িতে চেয়ে খুঁজতে আনতে বের হয়। কিন্তু আজকে রিমা তার সাথে যায়। বাড়িতে কেউ আসেন? একটু বেরিয়ে আসেন। আমাকে দুল্লা ভিক্ষা দেন গো মা। এই যে মা গো, আমাকে দুল্লা ভিক্ষা দেন। অনেক দূর থেকে এসেছি মা। এই যে, আপনারা কি হয়েছে? এত চিল্লাচিল্লি করে বাড়িটা মাথায় তুলে নিয়েছেন। বাড়িতে তো আমরার কাজকর্ম আছে। আপনাদের মতো তো বাড়ি বাড়ি ঘুরি না। আস্তে আস্তে বাড়িটা মাথায় তুলে নিয়েছেন আপনারা। আরে, আমরা অনেক দূর থেকে এসেছি, অনেক কষ্ট লাগছে, তাই ডাকাডাকি করছি। না ডাকলে তো তোমরা বেরিয়ে আসবে না। এইখানে কি কামাই করে রেখে গিয়েছিলেন যে আজ নিতে এসেছেন? কিছু কাজকর্ম করে খেতে পারেন না? দেখতে তো ভালোই। এত টাটকা শরীরটা নিয়ে এইভাবে বস্তি বস্তি না করে কিছু কাজকর্ম করে খান। আপনি আমার দিদার সাথে এইভাবে কেন কথা বলছেন? আমরা গরিব বলে আমাদের সাথেই এইভাবে কথা বলবেন? আপনাদেরকে সৃষ্টিকর্তা অনেক দিয়েছে, কিন্তু আপনাদের মনটা অনেক ছোট্ট। আপনি আমার দিদার সাথে অনেক খারাপ ব্যবহার করেছেন। সৃষ্টিকর্তা কখনো ক্ষমা করবে না আপনাকে। এত পিচ্ছি মেয়ে, আবার কত অসভ্য, মুখে মুখে তর্ক। এত বড় বড় কথা বলতে পারোস, তাহলে কাজ করে খেতে পারোস না? এইখানে কেন ভিক্ষা করতে আসলি? যা বলছি এইখান থেকে, আমার বাড়ির থেকে এক্ষুনি বেরিয়ে যা। হ্যাঁ, চলে যাচ্ছি, লাগবে না আপনাদের ভিক্ষা। আপনাদের ভিক্ষা আপনারাই রাখুন, আপনার মনটা খুব ছোট।
রিমা প্রথমবার তার দিদার সাথে আসে আর দেখে সবাই কেমনভাবে অনেক খারাপ ব্যবহার করছিল তার দিদার সাথে। তার এসব দেখে খুব খারাপ লাগে। রিমা আর তার দিদা সারাদিন ঘুরতে থাকে। একবারই অল্প দিলে আরেকবারই অনেক কথা শোনায়। এইভাবেই তারা পুরো দিন ঘুরতে থাকে আর রিমা এই সব কিছু দেখতে থাকে। মা তার দিদার সাথে হওয়া ব্যবহার দেখে অনেক কষ্ট পায়। সে এসবের কথা কিছুই জানতো না। সে নিজেও তার দিদার সাথে অনেক খারাপ ব্যবহার করত। সে সব দিন আবদার করতো ভালো ভালো খাবারের, কিন্তু সে জানতো না তার দিদা যে এত কষ্ট করে তাকে খাওয়াচ্ছে। দিদা, আমায় ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমার এসব করা একদম ঠিক হয়নি। আমাকে পারলে ক্ষমা করে দিবে। আমি জানতামই না তুমি এত কষ্ট করে আমার জন্য খাবারের ব্যবস্থা করো, আর আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তার জন্য আমি অনেক দুঃখিত দিদা। দূর পাগলি মেয়ে একটা, আমি তো তোর উপর কোনোদিন রাগই করিনি। তুই আমার কাছে কেন ক্ষমা চাচ্ছস? আমি তো জানি তুই আমার কষ্ট বুঝস, কিন্তু কি করবি? ছোট মানুষ, মন তো চাই তোরও ভালো মন্দ কিছু খেতে। আমি বুড়ো মানুষ, আমাকে কেউ কাজও দেয় না। আবার ভিক্ষা করতে গেলে ওরা এই সব কাজের কথা খোঁটা দেয়। আমাকে একটা কাজ দিলে তো আমি কাজ করতে পারতাম। কেউ তো আমায় কাজেও রাখে না রে। দিদা, আমি আজ থেকে তোমার সাথে আর খারাপ ব্যবহার করব না, আর তোমার সব কথা শুনবো। আমি এখন থেকে তোমার সাথে কাজ করব। আমি অনেক টাকা কামাবো, আর আমরা অনেক সুখেতে থাকবো দিদা। আচ্ছা ঠিক আছে দিদি ভাই, এখন চল। অনেক দেরি হয়ে যাবে বাড়ি ফিরতে। বাড়িতে গিয়ে তো রান্নাও করতে হবে। তাড়াতাড়ি চল। ওই দিনের পর থেকে তার দিদার সাথে রিমা আর কোনোদিনও খারাপ ব্যবহার করতো না। তার দিদা যাই দিত তাই খেয়ে নিত আর ভালোভাবে তার দিদার সব কথা শুনতো।